হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য নতুন আর একটি মক টেস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা মোট 20টি প্রশ্ন সলভ করব এবং এটি হচ্ছে কি মক টেস্ট নাম্বার 9। তো এখানে যে 20টি প্রশ্ন আছে সেটা আমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন রাখার চেষ্টা করেছি। এই ভিডিওগুলো কোশ্চেনগুলো সলভ করলে তোমরা আশা করি বুঝতে পারবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলোকে তুলে ধরা হয়েছে এবং এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আশা করি তোমাদেরকে আর বোঝাতে হবে না। চলো আমরা দেখে নিই প্রথম যে কোশ্চেনগুলো রয়েছে এবং তোমাদেরকে আরও জানিয়ে রাখি যে আগের যে মক টেস্টগুলোর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো। আর এই কোশ্চেন প্র্যাকটিস করবার মাধ্যমে কিন্তু তোমাদের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা মতন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমাদের আজকের প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে দেখো, জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণ করাকে কি বলা হয়? এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ, এ ও বি উভয়ই নাকি কোনোটিই নয়? তো এখানে হচ্ছে জীবের যখন আমরা আবাসস্থলের বাইরে সংরক্ষণ করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি এক্স সিটু সংরক্ষণ। নেক্সট 2 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, যখন অনেক মাত্রায় প্রজাতির বিলুপ্তি ঘটে তখন তাকে কি বলা হয়? স্পেসিয়েশন, মাস এক্সটিংশন, জেনেটিক ডাইভার্সিটি নাকি কোনোটিই নয়? তো এখানে বলে রাখি যে মাস এক্সটিংশন, এক্সটিংক্ট মানে হচ্ছে কি বিলুপ্তি হওয়া, আর হচ্ছে কি মাস মানে যখন অনেকটা। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যখন অনেক মাত্রায় প্রজাতির বিলুপ্তি ঘটে তখন তাকে বলা হয় মাস এক্সটিংশন। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। দেখো বলা হয়েছে নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো সিভ কোষ, সঙ্গী কোষ, ট্র্যাকিড নাকি ট্র্যাকিয়া? তো নিউক্লিয়াসবিহীন সজীব যে উদ্ভিদ কোষ সেটি হচ্ছে কি সিভ কোষ। তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলোকে শেয়ার করে দিবে। আর তোমরা তো জানোই যে আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই সবাই বেশি করে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করে দাও। চলো আজকে আমাদের নেক্সট 4 নম্বরের কোশ্চেনটি দেখে নিই। দেখো বলেছে কুইসেন্ট সেন্টারের অবস্থান কোথায়? মূলত মূলের আদিভাজক কলায়, মূলের আদিভাজক কলার সামনে নাকি মূলের আদিভাজক কলার পেছনে? তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে কুইসেন্ট সেন্টারটি মূলত বলে রাখি মূলে অবস্থিত এবং সেটি কোথায় না তো আদিভাজক কলার পেছনে অবস্থিত। নেক্সট 5 নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে দেখো, মানুষের হৃৎপিণ্ডের সম্ভাব্য ওজন কত গ্রাম? তোমরা তো জানো যে একটা মানুষের যে হৃৎপিণ্ড তার নির্দিষ্ট ওজন রয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে এর সম্ভাব্য ওজন হচ্ছে 300 গ্রাম। তারপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্নটি। দেখো বলেছে এসএ নোড, তোমরা 2 ধরনের নোডের কথা জেনেছো, একটা হচ্ছে এসএ নোড আর একটা হচ্ছে এভি নোড। তো এখানে এসএ নোড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় তাই জানতে চাওয়া হয়েছে। 60 থেকে 70 বার, 72 বার, 70 থেকে 80 বার নাকি 70 বার? তো এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে 6 হয়ে যাবে অ্যান্সার সি, 70 থেকে 80 বার। নেক্সট 7 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নোডাল ছন্দ বলতে কি বোঝায়? এসএ নোড থেকে যখন ছন্দের উৎপত্তি হয় সেটাকে, নাকি এভি নোড থেকে যে ছন্দের উৎপত্তি হয় সেটা, আর একটি দেখো বলা রয়েছে পারকিনজি থেকে যে ছন্দের উৎপত্তি হয় নাকি কোনোটিই নয়? 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যখন এভি নোড থেকে যে ছন্দের উৎপত্তি হয় তাকে বলা হয় নোডাল ছন্দ। নেক্সট 8 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে কোনটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম ধাপ? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে রূপান্তর, গ্লুকোজের ডিহাইড্রোজিনেশন, গ্লুকোজের ভাঙন নাকি গ্লুকোজের ফসফোরাইলেশন? এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম যে ধাপ সেটি হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন। নেক্সট 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে গ্লাইকোলাইসিসের অন্য নাম কি? অর্থাৎ গ্লাইকোলাইসিস পথের আর একটি নাম রয়েছে, কি দেওয়া রয়েছে? ইএমপি পথ, টিসিএ,
HMS নাকি কার্বন। তো এটাকে বলা হয় যে গ্লাইকোলাইসিসের অন্য পথের যে নাম সেটি হচ্ছে EMP পথ বা এমবেডেড মেয়ারহফ পাথওয়ে। তারপর নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা হচ্ছে খাদ্য শৃঙ্খলের অন্তর্জালের ফলে সৃষ্ট হয় নিচ খাদ্য পিরামিড, খাদ্য সংযোগ নাকি খাদ্য জাল। তো খাদ্য শৃঙ্খলের অন্তর্জালের ফলে সৃষ্টি হয় খাদ্য জালের। তারপর দেখো 11 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলি হলো ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল নাকি পাকিস্তান, আরব, আফগানিস্তান। এবং সি নম্বর অপশানে বলা হয়েছে দেখো আমেরিকা, ফ্রান্স, আর ডি বলা হয়েছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে মেগা ডাইভার্সিটি সমৃদ্ধ দেশগুলি হলো ভারত, অস্ট্রেলিয়া এবং ব্রাজিল। এরপর নেক্সট 12 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে ফলের বৃদ্ধি ও উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়? ডেন্ড্রোলজি, পোমোলজি, অ্যানথ্রোলজি নাকি স্পার্মোলজি। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে ফলের বৃদ্ধি ও উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পোমোলজি। তারপর 13 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে কিছু উদ্ভিদদের যে পরাগধানী থাকে এবং গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং সেই সময় পরিণতিও লাভ করে, এই পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি? ফিউশন, সিনগ্যামি, হোমোগ্যামি নাকি অ্যালোগ্যামি। এখানে এটি হয়ে যাবে যে হোমোগ্যামি, অর্থাৎ এখানে পরাগধানী এবং গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং ঠিক তার পাশাপাশি সেটি কি করে? পরিণতিও লাভ করে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে অগ্নাশয় গ্রন্থি হলো বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি নাকি নিউরো সিক্রেটারি গ্রন্থি। এখানে অ্যান্সারটি হয়ে যাবে অগ্নাশয় গ্রন্থি হলো মিশ্র গ্রন্থি। এরপর 15 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিউরনের যে অঞ্চলটি কোষদেহ ও অ্যাক্সনের মধ্যবর্তী অংশে থাকে তাকে বলে ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, অ্যাক্সন হিলক, নিউক্লিয়াস। এখানে অ্যান্সার হয়ে যাবে তাকে বলা হয় অ্যাক্সন হিলক। তারপর 16 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে টেন্ডন ও লিগামেন্ট যে প্রকার কলা তা হলো পেশি কলা, যোগ কলা, বহিস্তকীয় কলা নাকি নার্ভ কলা। এখানে অ্যান্সার হয়ে যাবে টেন্ডন এবং লিগামেন্ট যে প্রকার কলা তা হচ্ছে যোগ কলা। নেক্সট 17 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন মৌলগুলির অভাবজনিত কারণে নেক্রোসিস রোগ হয়? সিএ, কে, এস এবং হচ্ছে এমও। তো এখানে সিএ মানে ক্যালসিয়াম, পটাশিয়াম, এস সালফার আর এমও হচ্ছে মলিবেডনাম। তারপরটা দেখো নাইট্রোজেন, পটাশিয়াম, সালফার, মলিবেডনাম। তারপরটা আছে নাইট্রোজেন, সালফার, ফেরাস, জিঙ্ক। তারপর আছে ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ নাকি হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার এবং মলিবেডনাম। তারপর 18 নম্বর প্রশ্নটি দেখো বলা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মুক্ত নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত যৌগে পরিণত করে, প্রোটিনকে অ্যামোনিয়ায় পরিণত করে, নাইট্রেটকে মুক্ত নাইট্রোজেনে বিজারিত করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত করে। তো তোমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমি জানিয়ে রাখছি যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ কী। এটি কি করে না, তো অ্যামোনিয়াকে নাইট্রেটে জারিত হতে সাহায্য করে। তারপর আমরা 19 নম্বর প্রশ্নটি দেখে নেব। দেখো বলা রয়েছে একটি স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া যেটি জলজ ফার্নের সঙ্গে মিথজীবী সম্পর্কে বসবাস করে সেটি হলো টলিপ্রোথিক্স, ক্লোরেল্লা, নস্টক, অ্যানাবিনা। তো 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নাইট্রোজেন স্থিতিকারী সায়ানোব্যাকটেরিয়া যেটি জলজ ফার্নের সঙ্গে মিথজীবী সম্পর্কে বসবাস করে সেটি হচ্ছে কি অ্যানাবিনা। তারপর 20 নম্বর প্রশ্নটি দেখে নেব, আর এটাই আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। দেখো বলা হয়েছে খনিজ পদার্থের অভাবজনিত কারণে হয় না কোন রোগটি? ক্লোরোসিস। তোমরা তো জানো যে খনিজ পদার্থের অভাবে হয় এবং সেক্ষেত্রে পাতা কেমন হয়ে যায়? হলুদ হয়ে যায়।
নেক্সট বলেছে ইটিওলেশন। এই ইটিওলেশনটাই হচ্ছে কিন্তু খনিজ পদার্থের অভাবজনিত কারণে হয় না। আরেকটা বলেছে দেখো পর্বমধ্যে দৈর্ঘ্য হ্রাস, এটাও খনিজ পদার্থের অভাবে হয়। এবং নেক্রোসিস, যেটাতে হচ্ছে পাতা কুঁচকে যায়, তো এটিও হয়ে যায় হচ্ছে খনিজ পদার্থের অভাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা মোট 20টি প্রশ্ন কিন্তু সলভ করে দিলাম। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো থেকে পড়াশোনা করতে পারে। তাহলে আজকে এতদূর পর্যন্ত, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।